আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ থেকে ভারতের স্থল বন্দর ব্যবহার করে যে সকল পণ্য রপ্তানি হতো সেগুলোর উপরে ভারত একটা নিষেধাজ্ঞা জারি করেছে গত শনিবার, এবং রোববার থেকেই এটি কার্যকর হওয়া শুরু করেছে। এবং এই কারণে বাংলাদেশ থেকে ভারতের স্থল বন্দর দিয়ে তৈরি পোশাক এবং খাদ্য সামগ্রী পণ্য যেগুলো রপ্তানি হতো সেই রপ্তানি কার্যক্রম মোটামুটি বন্ধ করে দিয়েছে ভারত। এবং বেনাপোল, তারপরে বুড়িমারি বিভিন্ন বন্দর থেকে শত শত ট্রাক পণ্য বোঝাই শত শত ট্রাক ফেরত পাঠাচ্ছে। তারা ভারতে সেই ট্রাকগুলো ঢুকতে দিচ্ছে না। তো কি হচ্ছে, কি হতে চলেছে? দেশের এমনিতেই ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি ভালো না, তারপরে সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে, কূটনৈতিক বহির্ভূত কথা বলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, প্রতিনিয়ত সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে। তো এর প্রতিফলে আমাদের এর যে রেজাল্ট, আলটিমেট গোলটা আমাদের জন্য কি হচ্ছে? প্রিয় দর্শক, আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের বাণিজ্য উপদেষ্টাকে যখন রোববার প্রশ্ন করা হয়, উনি প্রথমে বললেন আমি এই বিষয়ে কিছু জানি না, ভারত যে এটি করেছে এমনটি তারা অফিসিয়ালি জানায়নি, সো আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। পরবর্তীতে উনি আবার বললেন যে এটা যদি ভারত করে থাকে শুধু বাংলাদেশ একাই নয়, সেই ক্ষেত্রে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কথা হচ্ছে ভারত কতটুকু কি ক্ষতিগ্রস্ত হবে সেটি কি উনি হিসেব কষে দেখেছেন? প্রথম, 1 নম্বর। 2 নম্বর, ভারতের ক্ষতি হলো কি হলো না সেটাতে আমাদের কি লাভ, আমাদের কি যায় আসে? বাংলাদেশের যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি, লক্ষ কোটি টাকার ক্ষতি হচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীরা যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি নিয়ে সরকারের কতটুকু চিন্তা আছে? এটি সমাধানে সরকার কতটুকু উদ্যোগী হয়েছে? দেখুন, প্রথমে ভারত তাদের ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করলো। আমরা সেটি নিয়েও এক ধরনের এমন একটা ভাব দেখালাম যে এটি বা আমাদের ব্যবসায় খুব একটা ক্ষতি ডেকে আনবে না, আমাদের ব্যবসায়িক ক্ষতি এতে খুব একটা হবে না। আমরা বললাম আমরা কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করব। একটা জিনিস ভাবুন, একটা শিপে কতগুলো কন্টেনার যাওয়া সম্ভব, আর একটা কার্গো প্লেনে কতটুকু পণ্য যাওয়া সম্ভব? আমরা যদি তুলনামূলক এটার একটা তুলনাও করি, একটা পরিসংখ্যান তুলে ধরি, সেখানেই আমরা এটি আসলে অনুধাবন করতে পারবো। একটা শিপ যখন যায় সেটাতে কত পণ্য নিয়ে সেটি যেয়ে থাকে, আর একটা বিমান বা একটা উড়োজাহাজ, একটা কার্গো প্লেন কয় টন বা কতটুকু পণ্য নিতে পারে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে খরচেরও একটা ব্যাপার আছে। আবার কার্গো প্লেনে করে পণ্য পাঠাতে গেলে ব্যবসায়ীদের খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা এইখানেও একটা কথা বললাম যে আমরা কি করব, আমরা অন্য বন্দরগুলোকে ব্যবহার করব, আমরা তুর্কি, হংকং বা সিঙ্গাপুরকে ব্যবহার করব। এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তারপরও শর্টে বলছি। এই যে অন্য বন্দরগুলো ব্যবহার করা, বলাটা যত সহজ, করাটা অত সহজ না। এই জায়গাগুলোতে ব্যাপক জটিলতা রয়েছে। প্রথমত সিঙ্গাপুর, হংকং বা এই তুর্কি বা ইন্দোনেশিয়া যেই বন্দরগুলো রয়েছে এগুলো খুবই ব্যস্ত বন্দর, এবং সেখানকার শিডিউল পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে যায়। তারপরে তাদের ট্যারিফ চার্জও ইন্ডিয়ার বন্দরগুলো থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবে সেখানেও ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পায়। প্রতি মাসে কমপক্ষে 2000 কোটি টাকা ক্ষতি হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের শুধুমাত্র ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করার জন্য। আমরা কখনো 7 সিস্টার খেয়ে ফেলি, আমরা কখনো ভারতের
কে আক্রমণ করার কথা বলে বসি, আমাদের একেবারে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গ আমাদের মানচিত্র পরিবর্তন করে কখনো বড় মানচিত্র দেখান, আমাদের তরফ থেকে নানা রকম উস্কানি থাকতেই থাকে। আমরা একটা জিনিস কেন বুঝি না, যে চাইলেই আমি আমার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির প্রয়োজন নেই, আমি বলছি না যে আমরা নতজানু পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করি এখানে, কিন্তু আমাদের এমন হম্বিতম্বি করারও প্রয়োজন নেই যেটি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক উন্নয়ন তো দূরের কথা, আমরা তাদের সাথে শত্রুতা ডেকে নিয়ে আসব। এমনিতেই বিগত সরকার পতনের পর আওয়ামী লীগের সাথে ভারতের একটা অন্যরকম সুসম্পর্ক ছিল এবং তারা বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র আওয়ামী লীগকেই বিশ্বাস করে। সেটিকে কেন্দ্র করে ভারতের সাথে একটি দূরত্ব আমাদের এমনিতেই রয়েছে। তারপরে আমাদের সরকার প্রধান দেশে ঢোকার আগেই, আপনাদের মনে থাকার কথা, ভারতের 7 সিস্টার নিয়ে একটি আপত্তিজনক মন্তব্য করেন, যেটি ভারত কখনো কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেননি। এবং উনি এর পরে সর্বশেষ চীন ভ্রমণে গিয়েও 7 সিস্টার নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। রাষ্ট্রপ্রধান হিসাবে এই ধরনের মন্তব্য করলে পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই রাষ্ট্র যদি হয়ে থাকে আরও ক্ষমতাধর, তারা কি কখনোই এটি ভালোভাবে নেবেন? এই সমস্ত নানান ইস্যুতে ভারতের পক্ষ থেকে একের পর এক বলতে পারেন আঘাত বা প্রতিঘাত শুরু হয়েছে। তাদের দ্বারা যা যা করণীয়, ভারত যতটুকু যা করতে পারে ভারত সব করবে। ভারতের সাথে যদি আমরা কূটনৈতিক সম্পর্ক এখনও কূটনীতি দিয়ে এটার সমাধান না করি, ভবিষ্যতে আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও বেশি ভুগতে হবে। প্রিয় দর্শক, আমার একটি ব্যাপক বড় প্রশ্ন এবং আমাদের কাছে একটি বড় রহস্য, এই সরকার আসলে কি চাচ্ছে? তারা যখন বিনিয়োগ সামিটে কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে রঙিন ছবি দেখায়, পূর্ণদৈর্ঘ্য রঙিন ছবি, এবং আমাদেরকে বিনিয়োগের জোয়ারের স্বপ্ন দেখায়, কিন্তু আমরা সেই ছবি দেখে যখন ঘরে ফিরি তখন আমরা দেখি বাংলাদেশে 71% বিনিয়োগ কমেছে, বাংলাদেশে নতুন কোনো বিদেশি দেশি কোনো ধরনের বিনিয়োগ নেই, বাংলাদেশের শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা এখন দরবেশ না থাকা সত্ত্বেও হাওয়া হয়ে যাচ্ছে। বিগত 8 বছরের মধ্যে শেয়ার বাজারের মূল্য সূচক সব থেকে নিম্নগামী, বিগত 5 বছরের মধ্যে বিনিয়োগ সব থেকে নিম্নগামী। তখন আমাদের ভিতরে ব্যাপক বড় প্রশ্ন জাগে, বিরাট রহস্য জাগে, আসলে সরকার চাচ্ছেটা কি? শুধুই কি আমাদের রঙিন সিনেমা দেখাবে আর বড় বড় স্বপ্ন দেখাবে, নাকি সত্যিকার অর্থে তারা অন্য কিছু চায়? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আল্লাহ হাফেজ।